আমরা এর আগে যখন আমরা কিন্তু রিসেপ্টর টাইরোসিন কাইনেজ রিসেপ্টর ডিপেন্ডেন্ট পাথওয়ের মধ্যে ঢুকেছি। টাইরোসিন কাইনেজ রিসেপ্টর ডিপেন্ডেন্ট পাথওয়ে বা যেটাকে আমরা বলছিলাম রিসেপ্টর টাইরোসিন কাইনেজ পাথওয়ে। রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যে পাথওয়ে, সে পাথওয়ের ক্ষেত্রে আমরা ওভারঅল দেখেছিলাম এই রিসেপ্টরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো তিনটে সেগমেন্ট ক্যারি করে। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার সেগমেন্ট, একটা ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক সেগমেন্ট। এদের স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে এদের সাইটোপ্লাজমিক সেগমেন্টটা টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিটা ক্যারি করে, যেটা নর্মালি ইনঅ্যাক্টিভ ফর্মে এক্সিস্ট করে। ওকে, আর এই রিসেপ্টরটার অ্যাক্টিভেশন তিনটে ওয়েতে হয়। আমরা দেখেছিলাম প্রথমে কি হয়, রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন হয়। রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন হওয়ার সঙ্গে সঙ্গে রিসেপ্টর দুটো ডাইমারাইজেশন হয় এবং এই রিসেপ্টরের সাইটোপ্লাজমিক যেটা ইনঅ্যাক্টিভ টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, সেটা অ্যাক্টিভ হয়। তা প্রথম হচ্ছে রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, তারপর রিসেপ্টর লিগ্যান্ড রিসেপ্টর ডাইমারাইজেশন। আর ডিউরিং ডাইমারাইজেশন কি হয়, রিসেপ্টরের সাইটোপ্লাজমিক টাইরোসিন কাইনেজটা অ্যাক্টিভেটেড হয় এবং এই অ্যাক্টিভেশনের জন্য এই রিসেপ্টরগুলোর সাইটোপ্লাজমিক ডোমেইনের ফসফোরাইলেশন হয়, যাকে আমরা বলি রিসেপ্টর ফসফোরাইলেশন। আর রিসেপ্টর ফসফোরাইলেশন স্টেজটাই হচ্ছে রিসেপ্টর অ্যাক্টিভেশন। এই তিনটে স্টেপ আমরা এর আগে ম্যাপ কাইনেজের ক্ষেত্রেও করেছিলাম, এখানেও করব, এবং বলেছিলাম এই রিসেপ্টর ফসফোরাইলেশন হবার পর তিনটে পাথওয়ে অ্যাক্টিভেট হতে পারে ম্যাপ কাইনেজ, আমরা আগের দিন করে ফেলেছি, হতে পারে PI3 কাইনেজ পাথওয়ে, হতে পারে IP3 ড্যাগ। আজকে যাচ্ছি PI3 কাইনেজ পাথওয়েটা। PI3 কাইনেজ পাথওয়ে, তাহলে PI3 কাইনেজ পাথওয়েটার প্রথমে এই তিনখানা স্টেপ হবে। প্রথমে হবে রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, রিসেপ্টর ডাইমারাইজেশন, তারপরে রিসেপ্টর ফসফোরাইলেশন বা রিসেপ্টর অ্যাক্টিভেশন। এরপরে 4 নম্বর স্টেপে আসবে PI3 কাইনেজের স্টেপগুলো পরপর। তাহলে PI3 আর ম্যাপ কাইনেজের সেপারেটটা বুঝতে পারলি তো? আমি যেটা বলতে চাইছি, টাইরোসিন কাইনেজ বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ পাথওয়েরই এটা একটা সেকেন্ড পাথওয়ে। আগের মেন পাথওয়ে করেছি ম্যাপ কাইনেজ পাথওয়ে, এর পরের পাথওয়েটা বলছি PI3 কাইনেজ পাথওয়ে। তাহলে এই পাথওয়েটাও এক ধরনের টাইরোসিন কাইনেজ এনজাইম ডিপেন্ডেন্ট পাথওয়ে। এখানে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিটা রিসেপ্টরের সাইটোপ্লাজমিক ডোমেইন নিজে ক্যারি করে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই রিসেপ্টরের এই পাথওয়ের মধ্যে ইন্টারমিডিয়েট মলিকিউল হিসাবে PI3 কাইনেজ অ্যাক্টিভেট হয়। PI3 কাইনেজ অ্যাক্টিভেট হয় এবং ফাইনালি সেলুলার রেসপন্সটা শো করে। এবার এখানে কোন কোন লিগ্যান্ডের থ্রু দিয়ে কাজ করে সেই লিগ্যান্ডটা আমি পরে বলছি। ইনসুলিন যেমন এর থ্রু দিয়ে কাজ করে, এরকম ইনসুলিনের মতো ইনসুলিন লাইক আদার্স কিছু লিগ্যান্ডের নাম আমি বলছি। তাহলে একই আগে যে আমি ইন্ট্রোডাকশন করেছি যে ফরম্যাটে, এখানেও সে একই ফরম্যাট পরপর আসবে। প্রথম কথা আসবে এটা টাইরোসিন কাইনেজ রিসেপ্টর ডিপেন্ডেন্ট পাথওয়ে। এই রিসেপ্টরের বৈশিষ্ট্য সাইটোপ্লাজমিক ডোমেইনে এরা টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ক্যারি করে, যেটা নর্মালি ইনঅ্যাক্টিভ থাকে। আর এই পাথওয়ের মধ্যে ইন্টারমিডিয়েট ফর্ম হিসাবে ম্যাপ কাইনেজ যেমন হয়েছিল র্যাসপুটিনার ম্যাপ কাইনেজ, এখানে তার জায়গায় বলবো PI3 কাইনেজ। তারপরে বলবো এটা এই PI3 অ্যাক্টিভেশনের মাধ্যমে সেলুলার রেসপন্স ক্রিয়েট করে। আর আরেকটা হচ্ছে এটা কোন কোন লিগ্যান্ড দিয়ে কাজ করে, লিগ্যান্ডের নামগুলো। একই ফরম্যাটে ইন্ট্রোডাকশন।
কিন্তু যখনই এবার বলবো পাথওয়েটা ডেসক্রাইব করো, পাথওয়ে ডেসক্রাইব করার সময় আমার এই প্রথম তিনটে স্টেপ বলবো: রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, রিসেপ্টর ডাইমারাইজেশন, রিসেপ্টর ফসফোরাইলেশন। তাহলে এর পরের যে স্টেপগুলো সেটা আসবো স্পেসিফিক PI3 কাইনেজের স্টেপ। 4 নম্বরে আসবে আপনার রিসেপ্টর ফসফোরাইলেশন, নেক্সট যে স্টেপটা হবে সেটা। ওকে, তো এরপর থেকে আমি আবার যাচ্ছি, এরপর থেকে ফার্দার স্টেপে আবার এগোচ্ছি। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের এই এই পোর্শনটাকে আমরা বলবো এক্সট্রা সেলুলার ডোমেইন, এটা হচ্ছে মেমব্রেনাস ডোমেইন, আর এটা হচ্ছে সাইটোপ্লাজমিক ডোমেইন। যার সাইটোপ্লাজমিক ডোমেইনটা ক্যারি করছে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, যেটা নর্মালি এক্সিস্ট করে ইনঅ্যাক্টিভ ফর্মে। ওকে, এইভাবে এখানে দুটো টাইরোসিন কাইনেজ রিসেপ্টর আছে যা সাইটোপ্লাজমিক ডোমেইন ক্যারি করছে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। তো এই দুটো রিসেপ্টর নর্মালি লিগ্যান্ড না থাকা অবস্থায় ফ্রি ফর্মে আছে। এবার হঠাৎ করে লিগ্যান্ড চলে এলো। লিগ্যান্ড যখনই চলে আসছে, যখনই স্পেসিফিক লিগ্যান্ড চলে এলো, লিগ্যান্ডের উপস্থিতিতে কি হবে, এই রিসেপ্টরের সঙ্গে লিগ্যান্ড বাইন্ড করবে লিগ্যান্ড বাইন্ডিং সাইটে, যাকে বলবো লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন। আফটার স্পেসিফিক লিগ্যান্ড অ্যারাইজেস, they are bind with specific ligand binding site of tyrosine kinase receptor as well as receptor ligand complex are formed। এটা ফর্ম করলো। তারপরের স্টেপ কি, ডাইমারাইজেশন। আফটার রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, টু নিয়ারেস্ট রিসেপ্টর আর ডাইমারাইজড। এই দুটো রিসেপ্টর কি হলো, এরা ডাইমারাইজড হলো এবং রিসেপ্টর ডাইমারটা ফর্ম হলো। আর ডিউরিং রিসেপ্টর ডাইমারাই বা ডিউরিং রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, সাইটোপ্লাজমিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ইজ অ্যাক্টিভেটেড। এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেটেড হয় কখন, ডিউরিং রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন। তাহলে আফটার রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন টু নিয়ারেস্ট রিসেপ্টর আর ডাইমারাইজড অ্যাজ ওয়েল অ্যাজ during receptor ligand complex formation, cytoplasmic tyrosine kinase activity is activated। এটা হলো আমার রিসেপ্টর ডাইমারাইজেশন। থার্ড স্টেপ কি, আফটার রিসেপ্টর ডাইমারাইজেশন, cytoplasmic segment is phosphorylated। Cytoplasmic segment of receptor tyrosine kinase is phosphorylated by cross phosphorylation mechanism, where on tyrosine kinase activity on tyrosine kinase of a specific receptor phosphorylate to another, যাকে আমরা বলছি ক্রস ফসফোরাইলেশন। তো এইটা হচ্ছে রিসেপ্টর ফসফোরাইলেশন। এই তিনখানা স্টেপ নিয়ে আশা করছি কোনো অসুবিধা নেই। ফার্স্ট স্টেপ বলছি আমি রিসেপ্টর লিগ্যান্ড ফরমেশন, ফার্স্ট স্টেপ রিসেপ্টর লিগ্যান্ড ফরমেশন। 2 নম্বর স্টেপ বলছি আমি রিসেপ্টর ডাইমারাইজেশন। 3 নম্বর বলছি রিসেপ্টর ফসফোরাইলেশন। ওকে।
এবার আসছে পরের স্টেপ। সেল মেমব্রেনের মেন কম্পোনেন্ট হচ্ছে লিপিড আর প্রোটিন, ওর জন্য বলা হয় লিপিড লাইপোপ্রোটিন বা পিএলপি। সেল মেমব্রেনকে বলা হয় পিএলপি লেয়ার। ওকে, এবার এই পিএলপির লিপিড লেয়ারে থাকে ফসফোলিপিড। লিপিড লেয়ারের মেন কম্পোজিশন হচ্ছে ফসফোলিপিড। মেন কম্পোজিশন হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডের স্ট্রাকচার আগে জানা উচিত ছিল, কিন্তু যাই হোক, ওরা তোদের সেকেন্ড সেমে আছে। সাইটোপ্লাজমে একটা এনজাইম থাকে PI3 কাইনেজ, সেটা নর্মালি ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে এর এনজাইমিক অ্যাক্টিভিটি ইনঅ্যাক্টিভ। নর্মালি এরা এক্সিস্ট করে ইনঅ্যাক্টিভ ফর্মে, আর এইটা হচ্ছে এর SH2 ডোমেইন। আগেই জানি SH2 ডোমেইন দিয়ে কোনো প্রোটিন সবসময় কার সঙ্গে বাইন্ড করে? ফসফেটের সঙ্গে বাইন্ড করে। তাহলে PI3 কাইনেজ হলো ওয়ান টাইপ অফ SH2 ডোমেইন কন্টেইনিং কাইনেটিক এনজাইম, সাইটোপ্লাজমিক কাইনেটিক এনজাইম। নর্মালি এরা এক্সিস্ট করে অ্যাজ এ ইনঅ্যাক্টিভ ফর্ম। আফটার ফসফোরাইলেশন, রিসেপ্টর ফসফোরাইলেশন, they are docked. They are docked. এরা কি করে? এর সঙ্গে বাইন্ড করে। বাইন্ড করে কার থ্রু দিয়ে? SH2 ডোমেইনের হেল্প নিয়ে। কার সঙ্গে বাইন্ড করে? ফসফোরাইলেটেড টাইরোসিনের সঙ্গে বাইন্ড করে। বাইন্ড করার সঙ্গে সঙ্গে PI3 কাইনেজের কাইনেজ অ্যাক্টিভিটি অন হয়ে যায়। কাইনেজ অ্যাক্টিভিটি অন হওয়ার জন্য এরা কি করে? মেমব্রেনের মধ্যে যে থাকা ফসফাটিডাইল ইনোসিটল, সেই ফসফাটিডাইল ইনোসিটলের, আমি এখানে আরেকটা ফসফেটিডাইল ইনোসিটল করার চেষ্টা করছি, যে এর সঙ্গে বাইন্ড হয়েছিল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। যেখানে 5-এ আর 4-এ ফসফেট ছিল, 5-এ আর 4-এ, এ কি করে? 3 নম্বরও ফসফেটকে লাগিয়ে দেয়। তো 3 নম্বর যদি ফসফেট লাগায়, তাহলে এই এনজাইমটার নাম কি হবে? PI3 কাইনেজ, ফসফাটিডাইল ইনোসিটল 3 কাইনেজ। এটা PIP2। তো যখন এখানে 3টে ফসফেট লাগলো, তখন এই মলিকিউলটার নাম কি হবে? কিসে কনভার্ট হয়ে গেল? এ কিন্তু হয়ে গেল PIP3 তে। তাহলে PIP2টা রূপান্তরিত হলো PIP3 তে। তাহলে এখানে স্টেপটা কি? স্টেপটা হচ্ছে PI3 কাইনেজ অ্যাক্টিভেশন। 4 নম্বর যে স্টেপ, 4 নম্বর স্টেপটা হচ্ছে PI3 কাইনেজ অ্যাক্টিভেশন। এখানে ফার্স্ট স্টেপে কি বলবো? PI3 kinase is a one type of SH2 domain containing cytoplasmic kinetic enzyme. Normally, after receptor phosphorylation, they are docked, but they are bind with phosphorylated tyrosine with help of SH2 domain, and it activates. এ বাইন্ড করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেল। এর পরের স্টেপটা কি? পরের স্টেপ তাহলে 3 নম্বর, 4 নম্বর হলো। 5 নম্বর যে স্টেপ, 5 নম্বর স্টেপটা হচ্ছে ফসফো, এটার নাম তো ফসফোইনোসিটাল।
এ তো এর সঙ্গে একটা ফসফেট লাগছে, তার মানে কি ফসফো ইনোসিটাল ফসফোরাইলেশন। তাহলে এখানে 5 নম্বর হচ্ছে ফসফো ইনোসিটাল ফসফোরাইলেশন। তাহলে 5 নম্বর হচ্ছে ফসফো ইনোসিটাল ফসফোরাইলেশন। সেখানে কি লিখবো? আফটার PI3 কাইনেজ অ্যাক্টিভেশন দে আর দে ফসফোরাইলেটস এরা ফসফোরাইলেটস ফসফোরাইলেটস করে কাদের? মেমব্রেন বাউন্ডেড PIP2 মেমব্রেন বাউন্ডেড ফসফাটিডাইল ইনোসিটাল ফসফেট কে ফসফোরাইলেট করে ইনটু কিসে কনভার্ট করে? PIP3 তে। আফটার PI3 অ্যাক্টিভেশন দে ফসফোরাইলেটস membranous PIP2 into PIP3 এই মেমব্রেনের মধ্যে যতগুলো PIP2 ছিল সবগুলোকে আস্তে আস্তে PIP3 তে কনভার্ট করতে শুরু করে। তাহলে এখানে খালি এই জিনিসটা না, এখানে এরকম যতগুলো ইনোসিটাল ঝুলছে এর মধ্যে সবগুলো ইনোসিটালে কি করতে শুরু করবে? ফসফেট লাগাতে শুরু করলো। মেমব্রেনের মধ্যে PIP2 গুলো সব PIP3 তে কনভার্ট হতে শুরু করলো। এই স্টেপটাকে আমরা কি বলছি? ফসফো ইনোসিটাল ফসফোরাইলেশন। এতটা অবধি ক্লিয়ার কি বল? এবার হচ্ছে সাইটোপ্লাজমে আরো 2 ধরনের প্রোটিন থাকে যারা এই কোনো টাইরোসিনের ফসফেটকে বাইন্ড করে, তাকে আমরা বলি SH2 ডোমেইন। আর কিছু প্রোটিন থাকে যারা এই 3টে ফসফেটকে একসঙ্গে বাইন্ড করতে পারে। 3টে ফসফেটকে যারা একসঙ্গে বাইন্ড করে সেই ডোমেইনটাকে বলা হয় PH ডোমেইন। PH ডোমেইন। তাহলে সাইটোপ্লাজমে আরেক ধরনের প্রোটিন থাকে এরকম। সাইটোপ্লাজমে আরেক ধরনের প্রোটিন থাকে, এই ডোমেইনটাকে বলছি PH ডোমেইন। কি ডোমেইন? এটা হচ্ছে PH ডোমেইন। তাহলে PH ডোমেইন কন্টেইনিং আরেক ধরনের প্রোটিন থাকে যাকে বলা হয় PDK। PDK কেন নাম পরে বলছি। সাইটোপ্লাজমে আরেক ধরনের থাকে PDK যে PH ডোমেইন ক্যারি করে। PDK is one type of pH domain containing cytoplasmic protein. It has এই এনজাইমিক অ্যাক্টিভিটিটা হচ্ছে কাইনেটিক অ্যাক্টিভিটি। এটাও হচ্ছে কাইনেটিক অ্যাক্টিভিটি। কাইনেটিক অ্যাক্টিভিটি মানে এও কোনো প্রোটিনের সঙ্গে ফসফেট লাগাতে পারে এটিপির প্রেজেন্সে। তো এটা হচ্ছে কাইনেটিক, এটা এক ধরনের কাইনেটিক এনজাইম। তাহলে কি এই নর্মালি কাইনেটিক এনজাইমটা নর্মালি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। পিএইচ ডোমেইন কন্টেইনিং ওয়ান টাইপ অফ সাইটোপ্লাজমিক কাইনেটিক এনজাইম হলো পিডিকে, নর্মালি ইনঅ্যাক্টিভ থাকে। আরেক ধরনের প্রোটিন থাকে যে প্রোটিনটাকে আমরা বলি আরেকটা ও পিএইচ ডোমেইন কন্টেইনিং এক ধরনের প্রোটিন, এও এক ধরনের প্রোটিন, এও এক ধরনের প্রোটিন পিএইচ ডোমেইন কন্টেইনিং অ্যানাদার। যেহেতু আমাকে পার্থক্য করতে হবে দুটোর মধ্যে, পার্থক্য করার চেষ্টা করছি।
আর ধরনের প্রোটিন, এই প্রোটিনটাকে আমরা বলছি পিকেবি। এও ক্যারি করে কি পিএইচ ডোমেইন। আফটার PI3 formation, after PI3 formation, cytoplasmic PDK and PKB, cytoplasmic PDK and PKB are docked, এরা ডকড হতে শুরু করে কোথায়? এই ফসফোরাইলেটেড ইনোসিটেলের সঙ্গে। যদি এটাকে ডক করি কিভাবে ডক হবে? যখনই ডক হবে সঙ্গে সঙ্গে এর এনজাইমিক অ্যাক্টিভিটিটা অন হয়ে গেল, এর এনজাইমিক অ্যাক্টিভিটিটা অন হয়ে গেল। পিডিকে ডক হওয়ার সঙ্গে সঙ্গে ইনঅ্যাক্টিভ পিডিকে অ্যাক্টিভ পিডিকেতে কনভার্ট হলো। একইভাবে এখানে পিকেবি ডক হবে। কিন্তু পিকেবি ডক হওয়া সত্ত্বেও এ অ্যাক্টিভেট হয় না, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তাহলে নর্মালি মেমব্রেনে কোথাও PI3 ছিল না, মেমব্রেনে সবগুলো ছিল PIP2। ওর জন্য সাইটোপ্লাজমিক পিডিকে বা পিকেবি এরা সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছিল, এরা কোনোভাবেই মেমব্রেন বাউন্ডেড PIP2-র সঙ্গে বাইন্ড হতে পারে না। স্পেশাল কন্ডিশন, যখন PIP2টা PIP3-তে কনভার্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমিক পিডিকে অ্যান্ড পিকেবি গুলো ডকড হতে শুরু করলো। তাহলে এর পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে পিডিকে অ্যান্ড পিকেবি ডকড বা ডকিং, পিডিকে অ্যান্ড পিকেবি ডকিং। তাহলে পরের 5 নম্বরের পরে আমি 6 নম্বর যে পয়েন্টটা করছি, 6 নম্বর পয়েন্টটা হবে পিকেবি অ্যান্ড পিডিকে ডকিং। After PIP3 formation, cytoplasmic PDK and PKB are docked with help of their pH domain. হলো ডকিং। পরের স্টেপ PDK activation. After docking of PDK, they are activated বা its kinetic property is activate and their kinetic property is activated। তাহলে খেয়াল কর, নর্মালি পিডিকে ইনঅ্যাক্টিভ থাকে, পিডিকে অ্যাক্টিভেট কখন হলো? ফসফো ইনোসিটেলের উপস্থিতিতে। ফসফো ইনোসিটেলের উপস্থিতিতে এটা এর নাম তো ফসফাটিডাইল ইনোসিটেল। ফসফাটিডাইল ইনোসিটেলের প্রেজেন্সে এ অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হলো, তাই এটাকে বলা হয় ফসফো ইনোসিটেল ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম। তাহলে এই এনজাইমটার এই পিডিকের ফুল ফর্ম হচ্ছে, এ যেহেতু নর্মাল ইনঅ্যাক্টিভ থাকে ফসফো ইনোসিটালের সঙ্গে বাইন্ড হয় বলে অ্যাক্টিভেট হচ্ছে, তাই বলা হয় ফসফো ইনোসিটাল, মানে পি ডি মানে ডিপেন্ডেন্ট আর কে মানে কাইনেজ, তাই এর নাম হচ্ছে পিডিকে। নর্মালি এরা ইনঅ্যাক্টিভ থাকে, এরা ফসফো ইনোসিটালের সঙ্গে বাইন্ড হওয়ার পর এরা অ্যাক্টিভ ফর্মে আসে, তাই বলা হয় ফসফাটিডাইল ইনোসিটাল ডিপেন্ডেন্ট কাইনেজ। এর কাইনেটিক অ্যাক্টিভিটি তাহলে এর পরের স্টেপ হচ্ছে পিডিকে অ্যাক্টিভেশন।
তাহলে ডকিং এর পর আমি 7 নম্বর বলবো পিডিকে অ্যাক্টিভেশন। এবং এই অ্যাক্টিভেশনটা কখন হয়? বাইন্ড করার পরে হয়, তাই এটাকে বলা হয় এবং এই কারণে এটাকে বলা হয় ফসফেটইনোসিটাল ডিপেন্ডেন্ট কাইনেজ। এবার হচ্ছে আফটার পিডিকে অ্যাক্টিভেশন, এ কি করে? এই অ্যাক্টিভেশন হওয়ার পর এবার ফসফোরাইলেট করে পিকেবিকে। এই পিকেবির সঙ্গে ফসফেট লাগায়, এখানে একটা আর এখানে একটা। পিকেবির সঙ্গে এই যখনই ফসফোরাইলেট করে সঙ্গে সঙ্গে পিকেবি অ্যাক্টিভেট হয়ে যায়। এর পরের স্টেপ হচ্ছে পিকেবি অ্যাক্টিভেশন। 8 নম্বর হচ্ছে পিকেবি অ্যাক্টিভেশন। আফটার পিডিকে অ্যাক্টিভেশন দে ফসফোরাইলেট নিয়ারেস্ট পিকেবি and activate its, এর কাইনেটিক প্রপার্টি অ্যাক্টিভেট হবে। যখনই পিকেবি অ্যাক্টিভেট হবে বা ফসফোরাইলেট হবে, এই ফসফোরাইলেট পিকেবি আর মেমব্রেনের সঙ্গে বাউন্ড হয়ে থাকতে পারবে না। এ তখন মেমব্রেন থেকে ডিটাচ হয়ে চলে আসবে কোথায়? চলে আসবে সাইটোপ্লাজমে। চলে আসবে সাইটোপ্লাজমে উইথ অ্যাক্টিভ কাইনেটিক অ্যাক্টিভিটি, পিকেবি। কি করবে? এই পিকেবি ডিফারেন্স টাইপের প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। এই অ্যাক্টিভেটস ইনঅ্যাক্টিভ সেলুলার প্রোটিন into active protein. Many inactive cellular protein কে অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার জন্য কি হবে? সেলুলার রেসপন্স হবে। তোরা এর আগে নাম শুনেছিস, আমি বলেছি পিকে এ, পিকে সি, এটা হচ্ছে পিকে বি। এর আগে নাম শুনেছি পিকে এ প্রোটিন, প্রোটিন কাইনেজ এ, প্রোটিন কাইনেজ সি, এটা হচ্ছে প্রোটিন কাইনেজ বি। তাহলে আমার এর পরের স্টেপটা হচ্ছে পিকেবি অ্যাক্টিভেশন। কি বলবো? আফটার পিডিকে অ্যাক্টিভেশন দে ফসফোরাইলেটস নিয়ারেস্ট পিকেবি অ্যান্ড অ্যাক্টিভেট ইটস। হয়ে গেল। তারপরে বলবো সেলুলার রেসপন্স। পরের পয়েন্টটা আমার আসবে 8 নম্বর পয়েন্ট, আসবে সেলুলার রেসপন্স 8 নম্বর। সেক্ষেত্রে বলবো আফটার পিকেবি ফসফোরাইলেশন দে ট্রান্সলোকেট ইন্টু সাইটোপ্লাজম, বা দে কি বলবো, দে এখান থেকে বেরিয়ে আসে। কি বলবো কথাটা? এটা কত আছে? 6, 7, এটা 8 নম্বর হবে। 8 নম্বর হবে। 8 নম্বরে সেলুলার রেসপন্স। তাহলে আফটার পিকেবি অ্যাক্টিভেশন দে আর ট্রান্সলোকেট ইন্টু সাইটোপ্লাজম, বা they are separated from membrane bounded inositol. After PKB activation they are separated from membrane bounded inositol and translocate into cytoplasm, as well as they activate many inactive cellular protein into active form, and as well as finally cellular response is occurred.
ওকে, ফাইনালটা হচ্ছে সেল রেসপন্স। তার মানে পুরো পাথওয়েটা প্রথম থেকে পরপর ভাব। প্রথমটা হচ্ছে রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফরমেশন, রিসেপ্টর ডাইমারাইজেশন, রিসেপ্টর ফসফোরাইলেশন, PI3 কাইনেজ অ্যাক্টিভেশন, তারপরে ইনোসিটাল ফসফোরাইলেশন, তারপরে পিডিকে অ্যান্ড পিকেবি ডকিং, পিডিকে অ্যাক্টিভেশন, পিকেবি অ্যাক্টিভেশন অ্যান্ড ফাইনালি সেলুলার রেসপন্স। পুরো স্টেপগুলো পরপর স্টেপগুলোর মধ্যে কোথাও কনফিউশন আছে কি দেখ, পুরো স্টেপগুলো নিয়ে কোথাও কোনো কনফিউশন আছে কি দেখ।